হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম সবাইকে। তো আমরা যে তড়িৎ প্রবাহের চৌম্বক ক্রিয়া ও চৌম্বকত্ব যে ইউনিটটা নিয়ে আলোচনা করছিলাম, সেই ইউনিটের যতদূর কোয়েশ্চেন আমরা সলভ হয়েছে তারপরের থেকে আমরা আবার কোয়েশ্চেনগুলো সলভ করব। তো প্রথম কোয়েশ্চেন এখানে যে 20 নম্বর কোয়েশ্চেন, যে 20 নম্বর কোয়েশ্চেনটা কী বলছে দেখো, যে একটি দীর্ঘ ও ঋজু পরিবাহীতে তড়িৎ প্রবাহের অভিমুখ উল্লম্বভাবে উপর দিকে আছে। একটি বিন্দু পি পরিবাহীটির পূর্ব দিকে অল্প দূরত্বে অবস্থিত এবং এর আরেকটি বিন্দু কিউ পরিবাহীর একই দূরত্বে পশ্চিম দিকে অবস্থিত। তাহলে আমাদের পি বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের ভ্যালুটা বার করতে হবে। তো এখানে কোশ্চেনে যে বলা হচ্ছে যে তড়িৎ প্রবাহের যে দিক, তড়িৎ প্রবাহের যে অভিমুখ, সেটা হচ্ছে উল্লম্বভাবে উপর দিকে, এবং সেই উল্লম্বভাবে উপর দিকে বলতে আমরা সবসময় ধরে নেব এরকম কোশ্চেন সলভ করার সময় যে তড়িৎ উল্লম্বভাবে উপর দিকে বলতে আমরা ধরে নেব যে দক্ষিণ থেকে উত্তর দিকে। যেহেতু এখানে অন্য কোনো ডিরেকশন বলা নেই, তাহলে আমরা ধরে নেব যে ডিরেকশন হচ্ছে তোমার দক্ষিণ থেকে উত্তর দিকে। অর্থাৎ কেমন, আমরা এরকম একটা ছবি এঁকে নেব। এই ছবিটা আমরা ভূগোলের সময় কম বেশি সবাই করি, ভূগোলের ম্যাপ করার সময়। তো এটা হচ্ছে তোমার ইস্ট, এটা হচ্ছে ওয়েস্ট, এটা হচ্ছে তোমার সাউথ, এটা হচ্ছে নর্থ। কোশ্চেনে বলা হচ্ছে যে তড়িৎ প্রবাহের অভিমুখ হচ্ছে উল্লম্বভাবে উপর দিকে। তো আমরা ধরে নিচ্ছি উল্লম্বভাবে উপর দিকে বলতে তোমার সাউথ থেকে নর্থের দিকে তড়িৎ প্রবাহের অভিমুখ। এবার কোশ্চেনে বলছে যে একটি বিন্দু পি পরিবাহীটির পূর্ব দিকে অল্প দূরত্বে অবস্থিত। অর্থাৎ আমরা ধরে নিচ্ছি এখানে পরিবাহীর পূর্ব দিক বলতে কোন দিক? ডান দিক, হচ্ছে ইস্ট। তো এখানে বলা হচ্ছে পরিবাহীটির পূর্ব দিকে ক্ষুদ্র দূরত্ব বলতে আমরা ধরে নিচ্ছি আর দূরত্বে ডিরেকশন পি বিন্দুতে হচ্ছে পি একটা বিন্দু আছে। আর বলা হচ্ছে যে আরেকটি বিন্দু কিউ একই দূরত্বে পশ্চিম দিকে অবস্থিত। তো আরেকটি বিন্দু হচ্ছে কিউ একই দূরত্বে পশ্চিম দিকে অবস্থিত। তাহলে আমাদের বলছে যে পি বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের মান কত হবে। তো এবার অপশানগুলো কী কী বলছে দেখো। অপশানে বলছে কিউ বিন্দুতে চৌম্বকীয় ক্ষেত্রের মানের চেয়ে বেশি। অপশান এতে বলছে পি বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের যে মান, সেটা হচ্ছে কিউ বিন্দুর যে চৌম্বক ক্ষেত্র তার থেকে বেশি হবে। অপশান বিতে বলছে কিউ বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের মান সমান হবে এবং কিউ বিন্দুতে চৌম্বকীয় ক্ষেত্রের মানের চেয়ে কম হবে, এবং বেশি ও কম নির্ভর করে প্রবাহের মানের উপর। এবার দেখো এখানে কি হচ্ছে, যেহেতু এখানে কি হবে দেখো, যেহেতু পরিবাহী তার থেকে দুটো বিন্দুরই ডিস্টেন্স হচ্ছে তোমার সেম, তাহলে এখানে আমরা বলতে পারি এবং কারেন্টটা একই কারেন্ট প্রবাহিত হচ্ছে, কারেন্টের কোনো পরিবর্তন হচ্ছে না। অর্থাৎ এখানের যে কারেন্টের ভ্যালু সেটা হচ্ছে একই থাকছে, সেটা কনস্ট্যান্ট থাকছে, কারেন্টের কোনো পরিবর্তন হচ্ছে না। এখানে বলছে একটা পি বিন্দুটা আর দূরত্বে এবং কিউ বিন্দুটা আর দূরত্বে। তাহলে যে পি এবং কিউ এর মধ্যে যে চৌম্বক ক্ষেত্র, তার ভ্যালুটা কত হবে? ভ্যালুটা পি বিন্দুতে যা চৌম্বক ক্ষেত্র, কিউ বিন্দুতে একই চৌম্বক ক্ষেত্র হবে, যেহেতু দুটো ডিস্টেন্স সেম এবং পরিবাহীটিতে কারেন্টের কোনো পরিবর্তন হচ্ছে না, একই কারেন্ট প্রবাহিত হচ্ছে। তাহলে এখানে কোন অপশনটা হবে? এখানে হবে তোমার অপশন বি, যে কিউ বিন্দুতে চৌম্বক ক্ষেত্র মানের সমান, যেহেতু ডিস্টেন্সটা সেম এবং একই কারেন্ট প্রবাহিত হচ্ছে। আশা করি বোঝা গেল। পরের কোশ্চেনটা দেখো, পরের কোশ্চেনটা হচ্ছে একটা ট্রিকি কোশ্চেন, সুন্দর একটা কোশ্চেন। যে কি দেখো, যে বলছে যে একটি উল্লম্ব দীর্ঘ তারের মধ্যে দিয়ে ঊর্ধ্বমুখী তড়িৎ প্রবাহ হলো আই। তাহলে আমরা কি এখানেও কি ধরে নেবো? ঊর্ধ্বমুখী তড়িৎ প্রবাহ বলতে তোমার সাউথ থেকে নর্থের দিকে, এবং তারটির পূর্ব দিকে আর দূরত্বে অবস্থিত কোনো বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের অভিমুখ হবে। তো কি বলছে দেখো, 21 নম্বর কোশ্চেন। একটি উল্লম্ব দীর্ঘ তারের মধ্যে দিয়ে ঊর্ধ্বমুখী তড়িৎ প্রবাহ হলো আই। তাহলে আমরা একই ছবি এঁকে নেব। এটা হচ্ছে ইস্ট, এটা হচ্ছে ওয়েস্ট, এটা হচ্ছে সাউথ, এটা হচ্ছে নর্থ। বলছে ঊর্ধ্বমুখী তড়িৎ প্রবাহ হলো আই। ভালো। পরে বলছে তারটির পূর্ব দিকে আর দূরত্বে অবস্থিত কোনো বিন্দুতে, তারটির পূর্ব দিকে আর দূরত্বে অবস্থিত কোনো একটা বিন্দু, ধরে নিলাম বিন্দুটা পি, চৌম্বক ক্ষেত্রের অভিমুখ কী হবে? আচ্ছা, একটি তারের মধ্যে দিয়ে যদি কারেন্ট প্রবাহিত হয়, তাহলে চৌম্বক ক্ষেত্রের যে ডিরেকশন, সেটা আমরা কীভাবে বার করি? সেটা আমরা বার করি রাইট হ্যান্ড থাম্ব রুল দিয়ে। ঠিক আছে, একটা পরিবাহী তারের মধ্যে দিয়ে যদি কারেন্ট প্রবাহিত হয়, সেই তারের মধ্যে দিয়ে কারেন্ট প্রবাহিত হওয়ার ফলে যে চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হয়, সেই চৌম্বক ক্ষেত্রের ডিরেকশন আমরা বার করি তোমার রাইট হ্যান্ড থাম্ব রুলের সাহায্যে। এখন রাইট হ্যান্ড থাম্ব রুলটা কি? যে এই থাম্ব, এই বুড়ো আঙুল,
সেটাকে আমরা যেদিকে কারেন্ট প্রবাহিত হচ্ছে সেটা সেই দিকে রাখবো, এবং কারেন্ট প্রবাহিত হওয়ার ফলে বাকি যে আঙুলগুলো যেদিক বরাবর যাচ্ছে সেই ডিরেকশনটা হচ্ছে তোমার চৌম্বক ক্ষেত্রের ডিরেকশন। তো এখানে যদি আমরা কী করি, এখানে যদি কারেন্ট যাচ্ছে উল্লম্বভাবে উপর দিকে অর্থাৎ সাউথ থেকে নর্থের দিকে, এখানে যদি আমরা আঙুলটা রাখি তাহলে চৌম্বক ক্ষেত্রের ডিরেকশনটা কী হচ্ছে, চৌম্বক ক্ষেত্রের ডিরেকশনটা কী হচ্ছে তোমার এরকম বৃত্তাকার একটা বৃত্তাকার মতো একটা লুপ তৈরি হচ্ছে, এবার এটা চৌম্বক ক্ষেত্র তৈরি হচ্ছে, মানে একটা চৌম্বক বলরেখা তৈরি হচ্ছে আমরা, ঠিক আছে। এখানে এবার একটা চৌম্বক বলরেখার বৈশিষ্ট্য কি, চৌম্বক বলরেখার যে কোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শক ওই বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের ডিরেকশন নির্দেশ করে। এখানে আমরা পার্টিকুলারলি বলতে পারছি না যে পি বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের ডিরেকশন কী হবে। আসলে পি বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের ডিরেকশন তোমার ভিতরের দিকে হবে, অর্থাৎ এই বোর্ডের ভিতরের দিকে হবে। পি বিন্দুতে যে আমরা যদি রাইট হ্যান্ড থাম্ব রুল এখানে ইউজ করি, এখানে যদি বুড়ো আঙুলটা রাখি, এই থাম্ব রাখি এবং তারপর এই আঙুলগুলো কোন দিক নির্দেশ করছে, এখানে পি বিন্দুতে তোমার বোর্ডের ভিতরের দিকে নির্দেশ করছে, অর্থাৎ উল্লম্বভাবে ভিতরের দিকে হচ্ছে পি বিন্দুতে ডিরেকশন, হয়তো চৌম্বক ক্ষেত্রের ডিরেকশন। কিন্তু এখানে অপশানে কিন্তু ওরকম কিছু বলা নেই, এখানে ডিরেকশন বলা আছে যে উত্তর দক্ষিণ না পূর্ব পশ্চিম, চৌম্বক ক্ষেত্রে পি বিন্দুতে ডিরেকশন। তো সেক্ষেত্রে আমরা কী ব্যবহার করবো, তো এখানে যে চৌম্বক বলরেখার যে ডিরেকশনটা হবে, চৌম্বক বলরেখাটা কেমনভাবে থাকবে, এখানে চৌম্বক বলরেখাটা তোমার এই বৃত্তাকার পরিবাহীর একেবারে চারি সাইডে এরকম একটা লুপ আকারে থাকবে, বৃত্ত আকারে থাকবে, এই যে পরিবাহী, এই তড়িৎ পরিবাহী তারের একেবারে একটা বৃত্তাকার লুপ আকারে থাকবে। এটা হচ্ছে চৌম্বক বলরেখার ডিরেকশন, এবং চৌম্বক বলরেখার যে কোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শক ওই বিন্দুতে তোমার চৌম্বক ক্ষেত্রে ডিরেকশন নির্দেশ করে। তাহলে আমরা যদি এখানে পি বিন্দুতে একটা স্পর্শক টানি তাহলে তার যে ডিরেকশন সেটা হচ্ছে চৌম্বক ক্ষেত্রের ডিরেকশন, এবং আমরা পি বিন্দুর যদি স্পর্শক টানি সেটা হচ্ছে তোমার নর্থ বরাবর ডিরেকশনটা নির্দেশ করছে। তাহলে এখানে চৌম্বক ক্ষেত্রের যে ডিরেকশনটা হবে সেখানে সেই চৌম্বক ক্ষেত্রের ডিরেকশনটা হচ্ছে তোমার এখানে নর্থ বরাবর, উত্তর দিক বরাবর। কীভাবে বলে বোঝা গেল? তো এখানে আমরা প্রথমে বলে দিতে পারছি না নর্থ বরাবর, আমরা প্রথমে যদি এখানে আমরা রাইট হ্যান্ড থাম্ব রুল ইউজ করি তাহলে চৌম্বক ক্ষেত্রের ডিরেকশন আসছে তোমার এই বোর্ডের ভিতরের দিক বরাবর। কিন্তু এখানে অপশানে এমন বলে দেওয়া নেই যে বোর্ডের ভিতরে না বোর্ডের বাইরে, এমন অপশানে বলা নেই, অপশানে বলা আছে উত্তর দক্ষিণ না পূর্ব পশ্চিম। তাহলে সেক্ষেত্রে আমরা কী ব্যবহার করবো, এখন যেহেতু একটা তড়িৎবাহী তারের ক্ষেত্রে চৌম্বক বলরেখাগুলি কীভাবে থাকে, এরকম একটা বৃত্তাকার লুপ আকার থাকে, এরকম তড়িৎবাহী তারকে ঘিরে, এবং ওই যে চৌম্বক বলরেখাকে ওই বিন্দুতে যদি আমরা একটা স্পর্শক টানি তাহলে আমরা এখানে চৌম্বক ক্ষেত্রে ডিরেকশন পেয়ে যাচ্ছি। আশা করি বোঝা গেল। পরের কোশ্চেন দেখো, পরের কোশ্চেন কি বলছে যে 23 নম্বর কোশ্চেন, শূন্য মাধ্যমের চৌম্বক প্রবণতা মিউ একটি চৌম্বক প্রবণতা কেমন একটি রাশি। চৌম্বক প্রবণতা আমরা যে বায়ো-সাভার্ট ল থেকে আমরা কি লিখতে পারি, বায়ো-সাভার্ট ল থেকে আমরা লিখতে পারি ডিবি ইকুয়াল টু মিউ নট বাই 4 পাই আই ডিএল সাইন থিটা বাই আর স্কোয়ার। এটা হচ্ছে আমরা বায়ো-সাভার্ট ল থেকে লিখতে পারি। তো এখানে বলছে মিউ নট একটি কেমন একটি রাশি। দেখো মিউ নট এখানে যে অপশানগুলো কী কী দেওয়া আছে, একটা বিশুদ্ধ সংখ্যা, কেবলমাত্র একটা সংখ্যা, কিন্তু সংখ্যা মাত্র কিন্তু না, মাত্রাহীন ধ্রুবক না, মিউ নটের একটা মাত্রা আছে, এবং তোমার মাত্রাযুক্ত ধ্রুবক, হ্যাঁ মাত্রাযুক্ত ধ্রুবক, এবং ডি, অপশান ডিতে কী বলছে দেখো, মাত্রাযুক্ত ধ্রুবক এবং যার মান প্রবাহ মাত্রার এককের উপর নির্ভরশীল। তো আমার প্রথমে জানি মিউ নটের মাত্রাটা কি। মিউ নটের মাত্রাটা হলো ওয়েবার অ্যাম্পিয়ার ইনভার্স মিটার ইনভার্স। এটা হচ্ছে মিউ নটের মাত্রা, অর্থাৎ মিউ নটের একটা নির্দিষ্ট মাত্রা আছে। মিউ নটের মান দেখো কিসের উপর নির্ভর করে, মিউ নটের মান তোমার নির্ভর করে কারেন্টের উপর, তড়িৎ প্রবাহের উপর। তাহলে এখানে কোন অপশানটা হবে, এখানে অপশানটা হবে অপশান ডি, একটা মাত্রাযুক্ত ধ্রুবক, মানে মিউ নটের একটা নির্দিষ্ট একটা মাত্রা আছে, এটা হচ্ছে মিউ নটের একটা ইউনিট, মিউ নটের একক। তাহলে ইউনিট যখন আছে তাহলে মাত্রাও নিশ্চয় থাকবে, ঠিক আছে। তাহলে মিউ নটের একটা মাত্রাযুক্ত ধ্রুবক এবং যার মান প্রবাহ মাত্রার এককের উপর নির্ভর করে। এখানে দেখো প্রবাহ মাত্রা আছে, এই প্রবাহ মাত্রার এককের উপর তোমার মিউ নটের মাত্রা মিউ নট নির্ভর করে। তাহলে এখানে অপশান ডি। এবার পরের কোশ্চেন দেখো 23 নম্বর কোশ্চেন কি বলছে, 23 নম্বর কোশ্চেন বলছে সমপ্রবাহ পরিবাহী সংলগ্ন অঞ্চলে চৌম্বক ক্ষেত্র সৃষ্টি করে। সমপ্রবাহ
পরিবাহী সংলগ্ন অঞ্চলে তড়িৎ প্রবাহ ও চৌম্বক ক্ষেত্র সৃষ্টি করে কোন পরীক্ষার সাহায্যে এই ঘটনাটা প্রমাণিত হয়? এটা হচ্ছে তোমার ওরস্টেডের পরীক্ষার সাহায্যে প্রমাণিত হয়। একটা জিনিস মনে রাখতে হয় যে ওরস্টেডের যে পরীক্ষা সেটা কেবলমাত্র সমপ্রবাহ ক্ষেত্রে মানে চলবে। যদি পরবর্তী প্রবাহ থাকে, অল্টারনেট কারেন্ট থাকে, তাহলে তোমার ওরস্টেডের পরীক্ষা কিন্তু হবে না। ঠিক আছে, ওরস্টেডের পরীক্ষা সবসময় সমপ্রবাহের ক্ষেত্রেই হবে। পরের কোশ্চেন দেখো, 24 নম্বর কোশ্চেন কি বলছে, একটি তড়িৎবাহী তারের জন্য কোনো বিন্দুতে চৌম্বক ক্ষেত্র প্রাবল্যের মান সমানুপাতিক হবে। একটু আগে আমরা বায়োট সাভার্ট ল থেকে কি লিখতে পারছিলাম? বায়োট সাভার্ট ল থেকে আমরা দেখতে পাচ্ছিলাম μ0/4 পাই আই ডিএল সাইন থিটা বাই আর স্কোয়ার। এটা হচ্ছে বায়োট সাভার্ট ল থেকে আমরা দেখতে পাচ্ছি। তো এখানে জিজ্ঞাসা করছে একটি তড়িৎবাহী তারের কোনো বিন্দুতে চৌম্বক ক্ষেত্র প্রাবল্যের মান সমানুপাতিক হবে। কিসের সমানুপাতিক হবে? এখানে কিসের কিসের সমানুপাতিক হচ্ছে দেখো, এক হচ্ছে কারেন্টের, যে তড়িৎবাহী তারের যে ভিতর দিয়ে যে কারেন্টটা প্রবাহিত হচ্ছে সেই কারেন্টের, এবং যে ডিএল, যে আমরা যে তড়িৎবাহী তারের যে ক্ষুদ্র অংশ নিচ্ছিলাম ডিএল, সেই ডিএল দৈর্ঘ্যের সমানুপাতিক হচ্ছিল। তো এখানে অপশান দেখো, অপশান কি বলেছে, পরিবাহী রোধের সঙ্গে, পরিবাহী ব্যাসার্ধের সঙ্গে, পরিবাহীর মধ্যে দিয়ে প্রবাহ মাত্রার সঙ্গে এবং পরিবাহী থেকে দূরত্বের সঙ্গে। তো এখানে দেখো অপশান সি হচ্ছে যে পরিবাহীর মধ্যে দিয়ে যে প্রবাহ মাত্রার সঙ্গে, এই প্রবাহ মাত্রার সঙ্গে চৌম্বক ক্ষেত্র সমানুপাতিক। তাহলে এখানে কোন অপশন হবে? এখানে হবে অপশন সি। ঠিক আছে, বোঝা গেল তো? এবার 25 নম্বর কোশ্চেন দেখো, যে মিউ নটের একক, এর মধ্যে যে মিউ এর একক, চৌম্বক ভেদ্যতা একক, এগুলির মধ্যে কোনটি নয়? প্রথমে আমাদের জানতে হবে মিউ এর এককটা কি। মিউ এর একক হচ্ছে তোমার ওয়েবার অ্যাম্পিয়ার ইনভার্স মিটার ইনভার্স। এটা হচ্ছে তোমার চৌম্বক ভেদ্যতার একক, মিউ একক। এবং এই ওয়েবার অ্যাম্পিয়ার ইনভার্স মিটার ইনভার্সকে আমরা আরও কীভাবে লিখতে পারি সেটা দেখতে হবে। এখন এই ওয়েবার অ্যাম্পিয়ার ইনভার্সকে আমরা লিখতে পারি হেনরি। তাহলে ওয়েবার অ্যাম্পিয়ার ইনভার্সকে লিখতে পারি হচ্ছে আমরা হেনরি। তাহলে হেনরি মিটার ইনভার্সও হচ্ছে তোমার মিউয়ের একক। ঠিক আছে, আর একটা জিনিস জানতে হবে যে ওয়েবার মিটার টু দি পাওয়ার -2 হচ্ছে তোমার টেসলা, ইকুয়াল টু টেসলা। এবার অপশান সিতে কী লেখা আছে দেখো, অপশান সিতে লেখা আছে টেসলা মিটার অ্যাম্পিয়ার। তো টেসলার জায়গায় আমরা কি লিখতে পারি? ওয়েবার মিটার টু দি পাওয়ার -2, এখানে একটা মিটার আছে, তাহলে অ্যাম্পিয়ার। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি? ওয়েবার মিটার টু দি পাওয়ার -1 অ্যাম্পিয়ার। তাহলে এটা কি হচ্ছে? ওয়েবার মিটার ইনভার্স, ওয়েবার আর অ্যাম্পিয়ার ইনভার্স মিটার ইনভার্স। এটা দেখো, এটা সমান, এর সমান। তাহলে এগুলো হচ্ছে তোমার মিউর একক। তাহলে যে চৌম্বক ভেদ্যতার যে ইউনিটগুলো কী কী হচ্ছে, অপশান এ হচ্ছে ওয়েবার অ্যাম্পিয়ার ইনভার্স মিটার ইনভার্স, এটা ঠিক হচ্ছে। আর অপশান বিতে আছে হেনরি মিটার ইনভার্স, তাহলে এটাও হচ্ছে। এবং অপশান সিতে আছে টেসলা মিটার অ্যাম্পিয়ার ইনভার্স। তাহলে তিনটে পরপর তিনটে অপশান কারেক্ট। তাহলে অপশান ডিটা হচ্ছে, অপশান ডিতে আছে অ্যাম্পিয়ার বাই মিটার। তাহলে অপশান ডি হবে না এখানে। তাহলে চৌম্বক ভেদ্যতা একক অপশান ডি হবে না। তাহলে অপশান ডি ইজ দ্য অ্যান্সার। 26 নম্বর কোয়েশ্চেন কি বলছে দেখো, 26 নম্বর কোয়েশ্চেনে শূন্য মাধ্যমের চৌম্বক ভেদ্যতার মান হবে, শূন্য মাধ্যমে চৌম্বক ভেদ্যতার মান হবে, অর্থাৎ এই মিউ এর যে ভ্যালু, সেই মিউ এর ভ্যালুটা আমাদের জানতে হবে। মিউ এর ভ্যালু হচ্ছে 4 পাই ইন্টু 10 টু দি পাওয়ার -7, 4 পাই হেনরি মিটার ইনভার্স। এটা হচ্ছে চৌম্বক ভেদ্যতার ইউনিট, চৌম্বক ভেদ্যতার মানের ভ্যালু 4 পাই ইন্টু 10 টু দি পাওয়ার -7 হেনরি মিটার ইনভার্স। এটা হচ্ছে চৌম্বক ভেদ্যতার ভ্যালু, মিউ নটের ভ্যালু, শূন্য মাধ্যমে চৌম্বক ভেদ্যতার ভ্যালু। 27 নম্বর কোয়েশ্চেন কি বলছে দেখো, 27 নম্বর ওরস্টেড হলো কি? ওরস্টেডের কিসে দেখো, ওরস্টেডের আমরা এর আগের ভিডিওতে বলেছি যে ওরস্টেড হলো যে চৌম্বক প্রাবল্য এইচ, এই এইচের চৌম্বক প্রাবল্যের যে সিজিএস ইউনিট, এর যে সিজিএস ইউনিট, সেই সিজিএস ইউনিট হচ্ছে তোমার ওরস্টেড। এটা হচ্ছে চৌম্বক প্রাবল্যের সিজিএস ইউনিট। ঠিক আছে, তাহলে এখানে কোন অপশন হবে? অপশান এ চৌম্বক প্রাবল্যের একক।
28 নম্বর কোয়েশ্চেন কি বলছে দেখো, একটি দীর্ঘ ঋজু আই তড়িৎবাহী তার থেকে আর দূরত্বে চৌম্বক ক্ষেত্র হচ্ছে 0.4 টেসলা। চৌম্বক ক্ষেত্রের ভ্যালু দেওয়া আছে তোমার 0.4 টেসলা। 2 আর দূরত্বে চৌম্বক, প্রথমে দেওয়া আছে আর দূরত্বে চৌম্বক ক্ষেত্রের ভ্যালু আছে তোমার 0.4 টেসলা। তাহলে 2 আর দূরত্বে চৌম্বক ক্ষেত্রের ভ্যালুটা কত হবে? এবং এটা কার ক্ষেত্রে? এটি দীর্ঘ ঋজু তারের ক্ষেত্রে। এখন দীর্ঘ ঋজু তারের ক্ষেত্রে যদি এরকম কোয়েশ্চেন দেওয়া থাকে তাহলে ওই তারটাকে আমরা ধরে নেব অসীম দৈর্ঘ্যের একটা ঋজু তার, একটা অসীম দৈর্ঘ্যের ঋজু তার। এখন অসীম দৈর্ঘ্যের ঋজু তারের ক্ষেত্রে যে চৌম্বক ক্ষেত্র তার ভ্যালুটা কী হয় আমরা সব কম বেশি আশা করি সবাই জানি। অসীম দৈর্ঘ্যের যে অসীম দৈর্ঘ্যের ঋজু তারের ক্ষেত্রে যে চৌম্বক ক্ষেত্র তার ভ্যালুটা হয় μ0/4π2I/r। এটা হচ্ছে অসীম দৈর্ঘ্যের ঋজু তারের ক্ষেত্রে চৌম্বক ক্ষেত্রের ভ্যালু। ঠিক আছে, এবার একটা জিনিস লক্ষ্য করো, চৌম্বক ক্ষেত্র এবং যে তার থেকে যে বিন্দুতে আমরা চৌম্বক ক্ষেত্র বার করছি তাদের ডিস্টেন্স, সেই আর বি এবং আর এর যে তাদের মধ্যে যে রিলেশন, সেই রিলেশনটা দেখো তোমার হচ্ছে ব্যস্তানুপাতিক। এইগুলো যদি সব কনস্ট্যান্ট থাকে, অর্থাৎ μ0/4π এটা তো একটা কনস্ট্যান্ট ভ্যালু, এবং তারটির মধ্যে দিয়ে যদি একই পরিমাণ কারেন্ট প্রবাহিত হয়, অর্থাৎ তারের মধ্যে দিয়ে কারেন্টের কোনো পরিবর্তন হয় না, তাহলে এটাকে আমরা কি লিখতে পারি দেখো, বি ইজ ভ্যারিজাস টু 1/r। অর্থাৎ চৌম্বক ক্ষেত্র এবং আর এর মধ্যে যে মধ্যবর্তী যে রিলেশন সেটা হচ্ছে ব্যস্তানুপাতিক। অর্থাৎ আর যতটা পরিবর্তন হবে, অর্থাৎ আর যদি আমাদের দ্বিগুণ বাড়ে তাহলে বি কতটা হবে? বি হচ্ছে তোমার তার অর্ধেক হবে। ঠিক আছে, অর্থাৎ এদের মানে যতটা বাড়বে এটা ঠিক ততটা কমবে। আর এবং বি এর মধ্যে যে রিলেশন সেটা হচ্ছে ব্যস্তানুপাতিক। তার মানে কি, এটা যতটা কমবে এটা ততটা বাড়বে। আমাদের কোশ্চেনে দেখা যাচ্ছে কি লেখা আছে দেখো, প্রথমে ছিল আর, তারপর কি হচ্ছে 2r। তাহলে প্রথমে যদি আর থাকে, পরে যদি 2r হচ্ছে, তাহলে কি হচ্ছে? প্রথম থেকে দ্বিগুণ হচ্ছে, এবং প্রথমের থেকে যদি পরে দ্বিগুণ হয় তাহলে চৌম্বক ক্ষেত্রের কী হবে? চৌম্বক ক্ষেত্রের যা আগে যা ছিল নিশ্চয়ই তার অর্ধেক হয়ে যাবে। ঠিক আছে, কেন হবে তো বোঝা যাচ্ছে যে যেহেতু এদের মধ্যে রিলেশনটা ব্যস্তানুপাতিক এবং এগুলো সব কনস্ট্যান্ট আছে বলে আমরা বি ইজ ভ্যারিজাস টু 1/r লিখতে পারছি। তাহলে যখন আমরা ব্যাসার্ধ আর এর ভ্যালু আর থেকে 2r হচ্ছে, তখন চৌম্বক ক্ষেত্রের ভ্যালুটা কত হবে? তখন চৌম্বক ক্ষেত্রের ভ্যালুটা হবে আগে যে চৌম্বক ক্ষেত্র ছিল তার অর্ধেক হবে। তো আগে চৌম্বক ক্ষেত্র ছিল হচ্ছে 0.4 টেসলা, তাহলে এর অর্ধেক হলে কী হবে তোমার? 0.2 টেসলা। এটা হচ্ছে যখন আমরা আর এর ভ্যালু আর থেকে 2r হচ্ছে, তখন চৌম্বক ক্ষেত্রের ভ্যালুটা হচ্ছে তোমার 0.2 টেসলা। কীভাবে হলো আশা করি বোঝা গেল। এর পরের কোয়েশ্চেন দেখো, 29 নম্বর কোয়েশ্চেন। আই তড়িৎবাহী একটি পরিবাহীর অক্ষের উপর সমস্ত বিন্দুতে চৌম্বক প্রাবল্যের মান হবে। এটা আমাদের জানতে হবে যে কোনো পরিবাহীর অক্ষের উপর সমস্ত বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের যে ভ্যালু, সেই ভ্যালুটা সবসময় শূন্য হবে। কোনো একটা পরিবাহীর অক্ষের উপর সমস্ত বিন্দুতে যে চৌম্বক ক্ষেত্র তার ভ্যালুটা অলওয়েজ 0। ঠিক আছে, তো এখানে হবে অপশান সি। 30 নম্বর কোয়েশ্চেনে দেখো, 30 নম্বর কোয়েশ্চেনে একটা ছবি আছে এবং সেই ছবিতে বলতে হচ্ছে, ছবিটা আগে আঁকি তারপর দেখো। এই একটা পরিবাহী, এই পরিবাহীর মধ্যে দিয়ে কারেন্ট প্রবাহিত হচ্ছে আয়ন, আর একটা পরিবাহী আছে এর মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে আই, এবং এদের মধ্যবর্তী যে ডিস্টেন্স, সেই ডিস্টেন্সটা হচ্ছে ডি। তো কোয়েশ্চেনে বলছে যে আয়ন প্রবাহ মাত্রা বহনকারী তড়িৎবাহী একটি দীর্ঘ ঋজুতারের থেকে ডি দূরত্বে তড়িৎবাহী একটি বৃত্তাকার লুপকে অনুভূমিক তলে বসানো হলো। লুপটা কি অনুভব করবে? একটা জিনিস আমাদের জানতে হবে, যখন এরকম দুটো পরিবাহী থাকে এবং দুটো পরিবাহীর যদি
মধ্যে দিয়ে যদি তড়িৎ প্রবাহিত হয় এবং তড়িৎ প্রবাহের ডিরেকশন দুটো পরিবাহীর ক্ষেত্রে যদি একই দিকে তড়িৎ প্রবাহ হয়, তাহলে কি হয় যে পরিবাহী দুটি পরস্পর একটা আকর্ষণ বল অনুভব করে। ঠিক আছে, দুটো পরিবাহী থেকে এই একটা পরিবাহী এবং এই একটা পরিবাহী, এবং দুটো পরিবাহীর ক্ষেত্রে যে তড়িৎ প্রবাহের যে ডিরেকশন সেটা যদি সেম ডিরেকশন থাকে, তাহলে যে চৌম্বক ক্ষেত্র না, তাহলে কি হয় যে তড়িৎবাহী যে পরিবাহী দুটি পরস্পর হচ্ছে আকর্ষণ করে, পরস্পর ওদের মধ্যে একটা আকর্ষণ বল ক্রিয়া করে। ঠিক আছে, একইভাবে যদি দুটো পরিবাহীর মধ্যে যে তড়িৎ প্রবাহের ডিরেকশন যদি বিপরীত হয়, ঠিক আছে, তাহলে কি হয় তাদের মধ্যে একটা বিকর্ষণ বল ক্রিয়া করে। এখানে একটা জিনিস লক্ষ্য করো, এই ঠিক এখানে কি হচ্ছে, এখানে হচ্ছে দেখো এই একটা পরিবাহী এবং এই একটা পরিবাহী, এবং এই পরিবাহীর ক্ষেত্রে কি হচ্ছে দেখো যে দুটোরই যে কারেন্টের যে ডিরেকশন সেই সেম ডিরেকশন হচ্ছে। তা যেহেতু সেম ডিরেকশন হচ্ছে, তাহলে এই দুটি পরিবাহীর মধ্যবর্তী একটা কি বল ক্রিয়া করবে, একটা আকর্ষণ বল ক্রিয়া করবে, এবং আকর্ষণ বল ক্রিয়া করার ফলে কি হবে, এই পরিবাহীটা এবং এই উপরের যে এই পরিবাহীটা এবং এই নিচের এই পরিবাহীটা কি হবে, একে অপরের কাছাকাছি চলে আসবে। যেহেতু একই দিকে তড়িৎ প্রবাহিত হচ্ছে এবং একই দিকে তড়িৎ প্রবাহিত হওয়ার ফলে কি হবে, এদের মধ্যে একটা আকর্ষণ বল ক্রিয়া করবে, এবং আকর্ষণ বল ক্রিয়ার ফলে কি হবে, এই দুটো পরিবাহী একে অপরের কাছাকাছি চলে আসবে। তাহলে এখানে কোন অপশনটা হবে, দেখো এখানে অপশনে কি কি বলা হচ্ছে, এখানে যে পরিবাহী দিকে একটা লব্ধি আকর্ষণ বল ক্রিয়া করবে, এটাই হচ্ছে তোমার অপশন। সেকেন্ড পরের অপশনগুলি কি হচ্ছে বলছে, আগে পড়ে নাও যে পরিবাহীর বিপরীতে লব্ধি আকর্ষণ, অনুভূমিক তলের লম্ব দিকে ও ঊর্ধ্বমুখে একটা লব্ধি টর্ক, এবং অনুভূমিক তলে লম্ব দিকে নিম্নমুখী লব্ধি টর্ক। পরের যে অপশনগুলো তোমাকে জাস্ট কনফিউজ করার জন্য বলা, এখানে মেনলি কি হচ্ছে যে পরিবাহী তারের মধ্যে দুটো পরিবাহীর মধ্যে এখানে একটা আকর্ষণ ক্রিয়া করছে। তাহলে এখানে কোন অপশনটা হবে, যে পরিবাহীর দিকে লব্ধি আকর্ষণ, অপশন এ ইজ দ্য অ্যান্সার। ঠিক আছে, আশা করি বোঝা গেল। এবার পরের কোয়েশ্চেন দেখো, 31 নম্বর কোয়েশ্চেন কি বলছে, 31 নম্বর কোয়েশ্চেন, যে একটি ঋজু তারে 5 অ্যাম্পিয়ার প্রবাহ যাচ্ছে, তার থেকে কত দূরে তড়িৎ প্রবাহ জনিত চৌম্বক আবেশ ও ভূচৌম্বক ক্ষেত্র বি পরস্পরকে প্রশমিত করবে। এখানে মেনলি কি বার করতে হবে, যে তোমার ডিস্টেন্সের ভ্যালুটা বার করতে হবে, অর্থাৎ 5 অ্যাম্পিয়ার এখানে চৌম্বক ক্ষেত্রের ভ্যালুটা বার করে দেওয়া আছে। মানে একটা রিজু তার, রিজু তারের মধ্যে দিয়ে 5 অ্যাম্পিয়ার কারেন্ট প্রবাহিত হচ্ছে, এবং এই রিজু তার থেকে আর দূরত্বে মনে করো চৌম্বক ক্ষেত্রের ভ্যালুটা হচ্ছে তোমার 2 × 10⁻⁵ টেসলা। আমাদের এখানে কি বার করতে হবে, এই যে আর এর ভ্যালু, সেই আর এর ভ্যালুটা আমাদের বার করতে হবে। এবং আমরা একটু আগে কি বললাম, যেহেতু ঋজুতার যেহেতু বলেছে, তার মানে ঋজুতার বললে আমরা এখানে ধরে নেবো যে অসীম দৈর্ঘ্যের একটা ঋজুতার, এবং অসীম দৈর্ঘ্যের ঋজুতারের ক্ষেত্রে যে চৌম্বক ক্ষেত্রে তার ভ্যালুটা কি হয়, তার ভ্যালুটা হয় μ0/4π2I/r। এটা হচ্ছে তোমার অসীম দৈর্ঘ্যের ঋজুতারের ক্ষেত্রে চৌম্বক ক্ষেত্রের ভ্যালু। এটাকে আমাদের এটা কোয়েশ্চেনে কত গিভেন আছে, এটা কোয়েশ্চেনে দিয়ে দেওয়া আছে তোমার 2 × 10⁻⁵। আমাদের এখান থেকে বার করতে হবে এই আর এর ভ্যালুটা। তো এখানে আর μ0/4π এর ভ্যালু হচ্ছে 10⁻⁷, এবং ইন্টু 2 × I এর ভ্যালু তোমাদের দেওয়া আছে 5 অ্যাম্পিয়ার বাই আর ইকুয়াল টু 2 × 10⁻⁵। তো এখান থেকে আর ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, আর ইকুয়াল টু 10⁻⁷ ইন্টু 2 × 5/2 ইন্টু 10⁻⁵। তাহলে এই দুই কেটে যাচ্ছে, এটা হচ্ছে 5 × 10⁻⁻² মিটার। তো এটাকে আমরা কি লিখতে পারি, 5 সেমি। তো এখানে যে আর এর ভ্যালুটা কত হবে, এখানে আর এর ভ্যালু হবে 5 সেমি। তাহলে কত নম্বর অপশন, অপশন সি ইজ দ্য অ্যান্সার। ঠিক আছে, এবারে পরের 32 নম্বর কোশ্চেন দেখো। 32 নম্বর কোশ্চেন কি বলছে, এখানে বলছে একটা বৃত্তাকার এল, কোশ্চেনটাকে পড়ি দেখো, বলছে এল দৈর্ঘ্যের আই তড়িৎবাহী তারকে বাঁকিয়ে বৃত্তাকার আর করলে কেন্দ্রে চৌম্বক ক্ষেত্র কত হবে। একটা এল দৈর্ঘ্য তার আছে, সেই তারের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ কতটা হচ্ছে, ছবিটা আগে তাহলে বুঝতে হবে। একটা এল দৈর্ঘ্যে তার থেকে বেঁকিয়ে আমরা একটা বৃত্তাকার লোগো পরিণত করলাম।
তারটির মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে আই, তারটির দৈর্ঘ্য হচ্ছে এল, তাহলে আমাদের বার করতে হবে বৃত্তাকার কেন্দ্রের যে চৌম্বক ক্ষেত্রের ভ্যালুটা করতে হবে। বৃত্তাকার, এটা তোমাদের বইতে করে দেওয়া আছে। এখানে বৃত্তাকার ক্ষেত্রে যে চৌম্বক ক্ষেত্রের ভ্যালুটা হবে তোমার মিউ নট আই বাই 2r। ঠিক আছে, একটা বৃত্তাকার পরিবাহী এল দৈর্ঘ্যের বৃত্তাকার পরিবাহীর কেন্দ্রে যে চৌম্বক ক্ষেত্রের ভ্যালু, সেই চৌম্বক ক্ষেত্রের ভ্যালুটা হয় মিউ নট আই বাই 2r। তো এখানে দেখো ওই অপশনটা দেওয়া নেই, তাহলে আমাদের অপশনটাকে ম্যাচ করার জন্য কি করতে হচ্ছে দেখো, এখানে অপশন সিটা হবে। অপশন সিটা কি লেখা আছে দেখো, অপশন ডিটা হবে। অপশন ডিতে কি লেখা আছে দেখো, মিউ নট পাই আই বাই এল। তো এটাকে আমরা কি লিখতে পারি, মিউ নট পাই আই, এল বলতে কি, এল বলতে তারটির টোটাল দৈর্ঘ্য। এখানে তারটির টোটাল দৈর্ঘ্য বলতে কি, তারটির টোটাল দৈর্ঘ্য হচ্ছে তোমার এই বৃত্তাকার পরিবাহীর যে পরিধি, সেটাই হচ্ছে তারটির টোটাল দৈর্ঘ্য। তো এখন বৃত্তাকার পরিবাহীর পরিধিটা কত, বৃত্তাকার পরিবাহীর পরিধিটা হচ্ছে তোমার 2πr। তো এখান থেকে কি হচ্ছে দেখো, এই পাই পাই কেটে যাচ্ছে, তাহলে আমরা এটাকে কি লিখতে পারি, মিউ নট আই বাই 2r। তাহলে দেখো এটা পুরোপুরি সেম। তাহলে এখানে কোন অপশন হবে, এখানে হবে অপশন ডি, যে তাহলে এল দৈর্ঘ্যের আই তড়িৎবাহী তারকে বৃত্তাকার করলে কেন্দ্রের যে চৌম্বক ক্ষেত্র, তার ভ্যালুটা হবে মিউ নট পাই আই বাই এল। তো 33 নম্বর কোয়েশ্চেন কি বলছে দেখো, যে ইএমইউ ও অ্যাম্পিয়ার একক দুটির মধ্যে কোনটির মান বেশি। তো আমাদের প্রথমে জানতে হবে যে ইএমইউ এবং অ্যাম্পিয়ারের মধ্যে যে রিলেশন, সেই রিলেশনটা কি। ইএমইউ এবং অ্যাম্পিয়ারের মধ্যে যে রিলেশন, সেই রিলেশনটা হলো তোমার অন ইএমইউ ইকুয়াল টু 10 অ্যাম্পিয়ার। তো এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি, এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে অ্যাম্পিয়ারের যে ভ্যালু, তার ভ্যালুটা ইএমইউ থেকে বেশি, অন ইএমইউ ইকুয়াল টু 10 অ্যাম্পিয়ার। তো এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি, এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে তোমার যে ইএমইউর যে ভ্যালুটা, সেটা হচ্ছে অ্যাম্পিয়ারের থেকে কম। তাহলে এখানে কোন অপশানটা হবে, এখানে হবে তোমার কত নম্বর কোয়েশ্চেন, 33 নম্বর কোয়েশ্চেন। এখানে হবে তোমার অপশান এ, ইএমইউ এবং অ্যাম্পিয়ার এর মধ্যে কোনটির মান বেশি, হচ্ছে অ্যাম্পিয়ারের মান হচ্ছে বেশি। ঠিক আছে, পরের কোয়েশ্চেন দেখো 34 নম্বর কোয়েশ্চেন কি বলছে। 34 নম্বর কোয়েশ্চেন, যে আই তড়িৎ প্রবাহ একটি তারের কোনো ক্ষুদ্র অংশ থেকে ডিএল দূরত্বে কোনো বিন্দুতে চৌম্বক ক্ষেত্র ডিবি হলে নিচের কোনটি দ্বারা বায়োট-সাভার্ট সূত্রকে প্রকাশ করে। এখানে আমাদের মেলে যাচ্ছে যে বায়োট-সাভার্ট যে সূত্রের যে ভেক্টর রূপ, সেই ভেক্টর রূপটা আমাদের এখানে জানতে চাইছে। তো বায়োট-সাভার্ট লটা কীভাবে হচ্ছে সেটা আমরা তোমরা নিশ্চয়ই জানো, যে বায়োট-সাভার্টের ভেক্টর রূপ হচ্ছে মিউ নট বাই 4π আই ইন্টু ডিএল ক্রস আর ভেক্টর বাই আর কিউব। এটা হচ্ছে তোমার বায়োট-সাভার্ট যে ল, তার ভেক্টর রূপ। তাহলে এখানে কোন অপশনটা হবে, এখানে হবে তোমার অপশান বি। ঠিক আছে, পরের কোশ্চেন, একটি দীর্ঘ ঋজু তারের দৈর্ঘ্য বরাবর কোনো বিন্দুতে চৌম্বক আবেশের মান। দৈর্ঘ্য বরাবর কি বলা হচ্ছে, দৈর্ঘ্য বরাবর মানে কি, দৈর্ঘ্য বরাবর মানে হচ্ছে যে তড়িৎবাহী তারের অক্ষের উপর, এখন তড়িৎবাহী তারের অক্ষের উপর কোনো বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের যে ভ্যালু, সেটা সবসময় শূন্য হবে। সেটা হচ্ছে কত, এর আগেই আমরা পড়লাম, সেটা হচ্ছে কত নম্বর অপশান ছিল, সেটা কত নম্বর কোয়েশ্চেন ছিল, সেটা হচ্ছে তোমার 29 নম্বর কোয়েশ্চেন ছিল। এবং এখানে দেখো সে একই বলছে, যে 35 নম্বর কোয়েশ্চেনে কি বলছে, একটি দীর্ঘ ঋজু তারের দৈর্ঘ্য বরাবর আর কোনো বিন্দুতে চৌম্বক আবেশের মান। দৈর্ঘ্য বরাবর বলতে কি, দৈর্ঘ্য বরাবর বলা হচ্ছে, দৈর্ঘ্য বরাবর মানে ওই যে তারের অক্ষের উপর, ছবিটা কি, এই ধরো একটা দীর্ঘ ঋজু তার, এই তারের অক্ষের উপর বলছে দৈর্ঘ্য বরাবর বলতে, মানে তারের অক্ষের উপর। এখন এই তারের অক্ষের উপর যে কোনো বিন্দুতে যে চৌম্বক ক্ষেত্রের যে ভ্যালু, সেই ভ্যালুটা অলওয়েজ 0। ঠিক আছে, তাহলে এখানে কোন অপশন হবে, এখানে হবে তোমার সর্বদাই শূন্য, অপশান এ ইজ দ্য অ্যান্সার। ঠিক আছে, এবারে 36 নম্বর কোয়েশ্চেন কি বলছে, যে তড়িৎ প্রবাহ স্থির রেখে বৃত্তাকার তড়িৎ পরিবাহীর ব্যাসার্ধ দ্বিগুণ করা হলো, তাহলে বৃত্তাকার পরিবাহীর কেন্দ্রে চৌম্বক ক্ষেত্র কি হবে। তো বৃত্তাকার পরিবাহী যে চৌম্বক ক্ষেত্রের যে রিলেশন, মানে যে তোমার ইকুয়েশন, সেটা আগে জানতে হবে, যে একটা
36 নম্বর কোয়েশ্চেন, যে একটু আগে আমরা দেখলাম যে একটা এল দৈর্ঘ্যের তারকে বেঁকিয়ে যদি আমরা বৃত্তাকার লুপে পরিণত করি, সেই বৃত্তাকার পরিবাহের কেন্দ্রে যে চৌম্বক ক্ষেত্র, সেই চৌম্বক ক্ষেত্রের ভ্যালুটা আমরা কি হয়, এই চৌম্বক ক্ষেত্রের ভ্যালুটা হয় তোমার মিউ নট I/2R, এটা হচ্ছে একটা বৃত্তাকার পরিবাহীর কেন্দ্রের চৌম্বক ক্ষেত্রের ভ্যালু। তো এখানে বলা হচ্ছে যে আর হচ্ছে ব্যাসার্ধ। তো এখানে একটা জিনিস লক্ষ্য করো, তাহলে এখানে আছে আগের মতন কি হচ্ছে μ0I/2, এগুলো কি সব কনস্ট্যান্ট, এটা কনস্ট্যান্ট। তাহলে এখানে চৌম্বক ক্ষেত্র এবং যে আর তাদের মধ্যবর্তী রিলেশন দেখি, তাদের মধ্যবর্তী রিলেশনটা হচ্ছে ব্যস্তানুপাতিক। অর্থাৎ এটা আর এর ভ্যালু যতটা বাড়বে বা কমবে, বি এর ভ্যালু ততটা কমবে বা বাড়বে। অর্থাৎ আর যদি আর ঠিক যতটা বাড়বে বি ঠিক ততটা কমবে, অথবা আর ঠিক যতটা কমবে বি ঠিক ততটা বাড়বে, যেহেতু এদের মধ্যবর্তী রিলেশন হচ্ছে ব্যস্তানুপাতিক। এখানে কি বলা হচ্ছে, এখানে কোশ্চেনে বলা হচ্ছে যে ব্যাসার্ধকে দ্বিগুণ করা হলো। এখন ব্যাসার্ধকে যদি আমরা দ্বিগুণ করি তাহলে চৌম্বক ক্ষেত্র চৌম্বক ক্ষেত্রের কেমন পরিবর্তন হবে, চৌম্বক ক্ষেত্র তোমার অর্ধেক হবে। ঠিক আছে, ব্যাসার্ধ যেহেতু আমরা দ্বিগুণ করছি, তাহলে চৌম্বক ক্ষেত্র কত হবে, চৌম্বক ক্ষেত্র তোমাদের এখানে অর্ধেক হয়ে যাচ্ছে, যেহেতু এদের মধ্যবর্তী ডিরেকশনটা হচ্ছে তোমার ব্যস্তানুপাতিক। ঠিক আছে, তাহলে এখানে কোন অপশানটা হবে, এখানে অপশানটা হবে অপশান ডি, অর্ধেক, চৌম্বক ক্ষেত্র অর্ধেক হয়ে যাবে। পরের 37 নম্বর একটা কোয়েশ্চেন আছে, 37 নম্বর কোয়েশ্চেনটা খুব একটা সুন্দর একটা কোয়েশ্চেন, ভালো একটা কোয়েশ্চেন। দেখো একটা ম্যাথ আছে, তো এখানে একটা গ্রাফ দেওয়া আছে, গ্রাফটা আগে দেখো কেমন, ছবিটাকে দেখো কেমন। এটা হচ্ছে তোমার জেড অ্যাক্সিস, এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস। তো এখানে আছে একটা পি বিন্দু, এটা হচ্ছে কিউ বিন্দু। পি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে তোমার 0 আর 0, কিউ বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে আর 0 0, এবং এখানে একটা বৃত্ত আছে, এবং বৃত্তের সাথে সাথে এতটুকু অংশ নেই, পি বিন্দু, এটা হচ্ছে তোমার কিউ বিন্দু। আমাদের এই বার করতে হবে এই মূল বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের ভ্যালুটা কত। ঠিক আছে, আমাদের বার করতে হবে এই মূল বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের ভ্যালুটা কত। এখানে একটা দেখো পরিবাহী আছে, এই তড়িৎবাহী তারটা এখান থেকে আই কারেন্ট যাচ্ছে, এবং এখান থেকে একটা বৃত্তের একটা অংশের একটা রূপ নিয়েছে, একটা বৃত্তের, এটা কি হচ্ছে, এটা হচ্ছে তোমার এতটুকু অংশ হচ্ছে একটা বৃত্তের একটা অংশ। ঠিক আছে, তো আমাদের বার করতে হবে এই ও বিন্দুতে যে চৌম্বক ক্ষেত্র, সেই চৌম্বক ক্ষেত্রের ভ্যালুটা কত। তো একটা জিনিস এখানে লক্ষ্য করো যে প্রথমে আমাদের বার করতে হবে এই যে এতটুকু যে তড়িৎবাহী তার আছে, প্রথমে এই এতটুকু অংশের জন্য ও বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের ভ্যালুটা কত, আমাদের প্রথমে সেটা বার করবো। তারপরে আমরা বার করবো এই বৃত্তাকারের যে একটা অংশ আছে, এই বৃত্তাকার অংশের জন্য ও বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের যে ভ্যালু সেটা আমরা বার করব। ঠিক আছে, তো প্রথমে আমরা বার করি যে এই যে লম্বা, এই যে সোজা একটা যে তারের যে অংশ আছে, এই এতটুকু অংশের জন্য ও বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের ভ্যালুটা কত। তাই এই এতটুকু অংশকে দেখতে কেমন আগে আমরা প্রথমে সেটা দেখি। তো একটা জিনিস লক্ষ্য করো, আমরা কখনো একটা জিনিসকে অসীম বলি। অসীম বলতে আমরা কি বলো, ধরো এই একটা তার আছে, একটা বৃত্তাকার বৃত্তাকার না, এই একটা তড়িৎবাহী তার আছে, আমরা এটাকে কখন অসীম বলবো, আমরা এটাকে তখনই অসীম বলবো আমরা যখন ঠিক এই সাইডের যে অংশটা, ডান সাইডের অংশটা ঠিক অসীম পর্যন্ত বিস্তৃত, এবং বাঁ সাইডের অংশটাও ঠিক অসীম পর্যন্ত বিস্তৃত। ঠিক আছে, অসীম বলতে কি, আমরা ঠিক যত বড় কল্পনা করতে পারি তার থেকেও বড়। ঠিক আছে, তাহলে এখানে কি হচ্ছে, এই ডান দিকের অংশটা অসীম পর্যন্ত বিস্তৃত, বাঁ দিকের অংশটা অসীম পর্যন্ত বিস্তৃত, তাহলে এই তড়িৎবাহী তারকে বলবো কি আমরা একটা অসীম দৈর্ঘ্যের একটা তার। এখানে কি হচ্ছে দেখো, অর্থাৎ আমরা দুই দিকে কতদূর পর্যন্ত বিস্তৃত আমরা জানি না, অসীম পর্যন্ত বিস্তৃত। এখানে কি হচ্ছে দেখো ভালো করে, আমরা এই দিকের অংশ অর্থাৎ এই দিক বরাবর দেখো এই পর্যন্ত বিস্তৃত আমরা বলতে পারছি, কিন্তু এই জেড অ্যাক্সিস বরাবর, তারটা জেড অ্যাক্সিস বরাবর পুরো অসীম পর্যন্ত বিস্তৃত। ঠিক আছে, কিন্তু মাইনাস জেড অ্যাক্সিস বরাবর দেখো এই পর্যন্ত বিস্তৃত। অর্থাৎ আমরা
মাইনাস জেড অ্যাক্সিস বরাবর কোন পর্যন্ত বিস্তৃত সেটা বলতে পারছি, কিন্তু জেড অ্যাক্সিস বরাবর দেখো তারটি একেবারে অসীম পর্যন্ত বিস্তৃত। তাহলে আমরা এটাকে কি বলতে পারি, একটা অর্ধ অসীম, অর্ধ অসীম দীর্ঘ ঋজু তার। ঠিক আছে, কেন বলতে পারছি বুঝতে পারছো তো, যে এই তারটা এখানে এই পর্যন্ত বিস্তৃত, অর্থাৎ তারটা কেমন, এখান থেকে এই একেবারে এখান থেকে শুরু করে একেবারে জেড অ্যাক্সিস বরাবর অসীম পর্যন্ত বিস্তৃত। তাহলে এই তারকে আমরা কি বলতে পারি, যে অর্ধ অসীম দীর্ঘ ঋজুতার। এখন অর্ধ অসীম দীর্ঘ ঋজুতারের জন্য কোনো বিন্দুতে যে চৌম্বক ক্ষেত্রের যে ভ্যালু, সেই চৌম্বক ক্ষেত্রের ভ্যালুটা কত হয়, অর্ধ অসীম তারের ক্ষেত্রে যে চৌম্বক ক্ষেত্রের ভ্যালুটা হয়, সেই চৌম্বক ক্ষেত্রের ভ্যালুটা আমরা কি হয়, সেটা হচ্ছে তোমার μ0/4πI/r। এটা হচ্ছে তোমার অর্ধ অসীম তারের ক্ষেত্রে কোনো বিন্দুতে, অর্থাৎ তার থেকে আর দূরত্বে কোনো বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের ভ্যালুটা হচ্ছে তোমার এই হয় অর্ধ অসীম তারের ক্ষেত্রে। তারপর আমাদের জানতে হবে এর ডিরেকশনটা কি। তা বায়োট-সাভার্ট লর যে ভেক্টর রূপ, সেখানে কি ছিল দেখো, বায়োট-সাভার্ট ল এর ভেক্টর রূপ ছিল μ0/4πIdl ক্রস আর ভেক্টর বাই আর কিউ। এটা হচ্ছে বায়োট-সাভার্ট ল এর ভেক্টর রূপ। আসলে এই যে ফর্মুলাটা, এই ফর্মুলাটাও কিন্তু এই বায়োট-সাভার্ট ল থেকেই আসে। ঠিক আছে, তো তোমাদের যে চৌম্বক ক্ষেত্রের ডিরেকশনটা আমরা কিভাবে পাবো, চৌম্বক ক্ষেত্রের ডিরেকশন এখানে আমরা পাবো এই ডিএল যে ভেক্টর এবং আর ভেক্টর, এই দুটো ভেক্টরকে ক্রস প্রোডাক্ট করলে যে ভেক্টরটাকে আমরা পাবো, সেটাই হচ্ছে তোমার যে চৌম্বক ক্ষেত্রের ডিরেকশন। সেটা হচ্ছে তোমাদের, ওটা হচ্ছে চৌম্বক ক্ষেত্রের ডিরেকশনটা পেয়ে যাচ্ছে। তা কীভাবে পাচ্ছি দেখো, যে ডিএল ভেক্টর এবং যে এই আর ভেক্টর, এই দুটো ভেক্টরের ক্রস প্রোডাক্ট করলে যে আমরা নতুন একটা ভেক্টর পাবো, সেই ভেক্টরের যে ডিরেকশন, সেটাই হচ্ছে তোমার চৌম্বক ক্ষেত্রের ডিরেকশন। এবং ডিএল ভেক্টর বলতে কি, ডিএল ভেক্টর হচ্ছে যে আমরা ক্ষুদ্র ডিএল দৈর্ঘ্য নিচ্ছিলাম, সেই কারেন্ট যেদিক বরাবর কারেন্ট প্রবাহিত হচ্ছে সেই দিক বরাবর, সেটা হচ্ছে তোমার ডিএল ভেক্টরের ডিরেকশন। এবং আর ভেক্টরের ডিরেকশনটা কি, আর ভেক্টরের ডিরেকশনটা হচ্ছে যে ওই ডিএল দৈর্ঘ্য থেকে যে মানে যে বিন্দুতে আমরা চৌম্বক ক্ষেত্রটা বার করছি, সেই বিন্দুর যে ডিরেকশন। ঠিক আছে, ডিএল দৈর্ঘ্য থেকে যে বিন্দুতে আমরা চৌম্বক ক্ষেত্র বার করছি, সেই বিন্দুর যে ডিরেকশন, সেটাই হচ্ছে তোমার আর ভেক্টরের ডিরেকশন। কিভাবে ডিরেকশনটা হচ্ছে বুঝতে পারছো তো, না বুঝতে পারলে তোমাদের যে বায়োট-সাভার্ট লটা কিভাবে আসছে বইতে যেভাবে করা আছে, সেটা ভালোভাবে ওখান থেকে দেখে নেবে, যে ডিএল ভেক্টরের ডিরেকশনটা ওখানে কি এবং আর ভেক্টরের ডিরেকশনটা ওখানে কেমন হচ্ছিল, যে বায়োট-সাভার্ট লটাকে যেভাবে আসছে। ঠিক আছে, ওইটা ভালোভাবে দেখে নেবে। তো এখানে দেখো, এখানে যে ডিএল ভেক্টরের ডিরেকশনটা হচ্ছে তোমার মাইনাস জেড অ্যাক্সিস বরাবর। এখানে পজিটিভ প্লাস জেড অ্যাক্সিস কোনটা, এখানে প্লাস জেড অ্যাক্সিস হচ্ছে এই দিক বরাবর, এটা হচ্ছে প্লাস, এটা হচ্ছে এই দিক বরাবর হচ্ছে পজিটিভ জেড অ্যাক্সিস। এবং নেগেটিভ জেড অ্যাক্সিস কোন দিক, নেগেটিভ জেড অ্যাক্সিস হচ্ছে যেদিকে পজিটিভ জেড অ্যাক্সিস তার ঠিক বিপরীত দিকে, সেটা হচ্ছে নেগেটিভ জেড অ্যাক্সিস। ঠিক আছে, এটা হচ্ছে তোমার নেগেটিভ জেড অ্যাক্সিস, এই দিক বরাবর হচ্ছে নেগেটিভ জেড অ্যাক্সিস, এই দিক বরাবর এটা হচ্ছে নেগেটিভ জেড অ্যাক্সিস। ঠিক আছে, এখানে হচ্ছে আমাদের ডিএল ভেক্টরের ডিরেকশন এখান থেকে পেয়ে যাচ্ছি। এখানে এবার দেখো আর ভেক্টরের ডিরেকশনটা কি হচ্ছে, এবার আর ভেক্টরের ডিরেকশনটা দেখো, আর ভেক্টরের ডিরেকশনটা হচ্ছে দেখো, এখানে এই পি বিন্দুর জন্য দেখো পজিটিভ ওয়াই বরাবর, পজিটিভ ওয়াই বরাবর হচ্ছে তোমার, আর তোমার হচ্ছে আর ভেক্টরের ডিরেকশন। ঠিক আছে, এই যে আর ভেক্টরের যে ডিরেকশন, এখান থেকে এই আর ভেক্টরের ডিরেকশনটা দেখো পজিটিভ ওয়াই, ওয়াই পজিটিভ ওয়াই বরাবর হচ্ছে তোমার ওয়াই ভেক্টরের আর ভেক্টরের ডিরেকশন। অর্থাৎ এখানে আমরা কি পাচ্ছি, এতটুকু অংশের জন্য, এই এতটুকু অংশের জন্য ডিএল ভেক্টরের ডিরেকশনটা হচ্ছে তোমার মাইনাস জেড অ্যাক্সিস। মাইনাস জেড অ্যাক্সিস মানে কি, মাইনাস জেড অ্যাক্সিস মানে হচ্ছে কে ক্যাপ বরাবর, মাইনাস জেড মানে কে বুঝতে পারছো তো। আর ভেক্টরের ডিরেকশনটা দেখো পজিটিভ হচ্ছে, এখানে ও বিন্দু থেকে পি, এই ও পিটা কি হচ্ছে পজিটিভ একটা ডিস্টেন্স, পজিটিভ অ্যাক্সিস বরাবর ওয়াই এর পজিটিভ ওয়াই বরাবর হচ্ছে। ঠিক আছে, পজিটিভ ওয়াই বরাবর হচ্ছে তোমার, আর আর এর ডিরেকশন হচ্ছে, তাহলে আর ভেক্টরের ডিরেকশনটা কি হচ্ছে, আর ভেক্টরের ডিরেকশনটা হচ্ছে তোমার ওয়াই জে ক্যাপ বরাবর, ওয়াই ভেক্টরের পজিটিভ বরাবর। ঠিক আছে, তাহলে আমাদের এখানে কি করতে হবে, এই দুটো ভেক্টরকে, আচ্ছা ডিএল ক্রস আর কে যদি আমরা করি, ডিএল ক্রস আর করে যে ভেক্টরটা আমরা পাবো, সেটাই হচ্ছে তোমার সেটাই হচ্ছে তোমার ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন, চৌম্বক ক্ষেত্রের ডিরেকশন। তাহলে এখানে কি হচ্ছে দেখো, এটাকে আমরা কিভাবে লিখতে পারি, আই জে কে, এবার এটাকে আমরা ক্লকওয়াইজ ঘোরালে এইভাবে
তো এখানে কি হচ্ছে দেখো, কে ক্রস জে, কে এখানে আগে একটা মাইনাস থাকছে, মাইনাস থাকুক, তো কে ক্রস জে ভেক্টর, এই কে ক্রস জে ভেক্টরকে আমরা কি লিখতে পারি, মাইনাস আই ভেক্টর। যদি জে ক্রস কে থাকতো অর্থাৎ এইভাবে আসতো, তাহলে আমরা লিখতে পারতাম আই ভেক্টর জে ক্রস কে থাকলে, কিন্তু এখানে লেখা আছে কে ক্রস জে, কে ক্রস জে মানে হচ্ছে তোমার মাইনাস আই ক্যাপ, তাহলে এই মাইনাস কি হয়ে যাচ্ছে, প্লাস হয়ে যাচ্ছে। তাহলে আমাদের যে এতটুকু অংশের জন্যে যে চৌম্বক ক্ষেত্র পাচ্ছি, সেই চৌম্বক ক্ষেত্রের যে ডিরেকশনটা কোন দিক বরাবর হচ্ছে, সেই চৌম্বক ক্ষেত্রের ডিরেকশনটা হচ্ছে তোমার আই ক্যাপ বরাবর হচ্ছে, অর্থাৎ আই ক্যাপ বলতে মানে কি পজিটিভ এক্স অ্যাক্সিস বরাবর হচ্ছে, ঠিক আছে। এটা হচ্ছে তোমার এতটুকু অংশের জন্য চৌম্বক ক্ষেত্রের ভ্যালু। তাহলে এতটুকু অংশের জন্য চৌম্বক ক্ষেত্রের ভ্যালুটা কত আসছে, μ0/4π I/r আই ক্যাপ। এটা হচ্ছে তোমার এই অর্ধ অসীম তারের জন্য ও বিন্দুতে যে চৌম্বক ক্ষেত্রে তার যে ভ্যালু, তার ভ্যালুটা হচ্ছে তোমার μ0/4π I/r আই ক্যাপ, ও বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের ভ্যালু। পরে আমাদের বার করতে হবে এই বৃত্তাকার যে একটা অংশ আছে, এই বৃত্তাকার অংশের জন্য ও বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের ভ্যালুটা কত, এবং এই বৃত্তাকার অংশের তড়িৎটা কীভাবে প্রবাহিত হচ্ছে, বৃত্তাকার অংশের তড়িৎটা এইভাবে প্রবাহিত হচ্ছে, ঠিক আছে। বৃত্তাকার অংশের তড়িৎটা এইভাবে প্রবাহিত হচ্ছে। তো বৃত্তাকার পরিবাহীর প্রথমে এটা দেখো, এটা কিন্তু বৃত্তাকার পরিবাহী এটা সম্পূর্ণ অংশ না, এটা হচ্ছে এটা বৃত্তাকার পরিবাহীর একটা ছোট একটা অংশ, এবং কতটুকু অংশ, এটা হচ্ছে বৃত্তাকার পরিবাহীর 1/4 অংশ, এটা হচ্ছে বৃত্তাকার পরিবাহীর 1/4 অংশ হচ্ছে, এটা হচ্ছে এতটুকু অংশের হচ্ছে কতটুকু টোটাল যে বৃত্তাকার পরিবাহী তার 1/4 অংশ, ঠিক আছে। তো 1/4 অংশ হচ্ছে। তো এখন আমাদের প্রথমে এবার আমাদের জানতে হবে যে একটা বৃত্তাকার পরিবাহীর কোনো কেন্দ্রে, এখানে ও বিন্দুটা কি, এই বৃত্তাকার পরিবাহীর কেন্দ্র, ঠিক আছে। এই বৃত্তাকার পরিবাহীর কেন্দ্রটা হচ্ছে ও বিন্দু। এই বৃত্তাকার পরিবাহীর কেন্দ্রে চৌম্বক ক্ষেত্রের ভ্যালুটা কত হয়, বৃত্তাকার পরিবাহীর কেন্দ্রে চৌম্বক ক্ষেত্রের ভ্যালুটা হয় μ0I/2r। আগেই আমরা দেখেছি কি কেন হয়, মানে আগে তো আমরা দেখেছি যে বৃত্তাকার পরিবাহীর কেন্দ্রে চৌম্বক ক্ষেত্রের ভ্যালু হয় μ0I/2r। তো এখানেও সেই, তাহলে এখানে তোমাদের ভ্যালুটা পেয়ে যাচ্ছি বৃত্তাকার পরিবাহীর কেন্দ্রে চৌম্বক ক্ষেত্রের ভ্যালু, এবং এটা কিন্তু সম্পূর্ণ বৃত্তাকার পরিবাহীর জন্য চৌম্বক ক্ষেত্রের ভ্যালু। কিন্তু এখানে আমরা কতটুকু অংশ নিচ্ছি একটা সম্পূর্ণ বৃত্তের, এটাকে আমরা একটা বৃত্তের 1/4 অংশ নিচ্ছি, তাই সেই জন্য আমরা এখানে 1/4 দিয়ে গুণ করছি, ঠিক আছে। এবার এটা হচ্ছে আমরা ভ্যালুটা পেয়ে যাচ্ছি। এবার কিন্তু আমাদের তারপর বার করতে হবে ডিরেকশন। এখন বৃত্তাকার পরিবাহীর কেন্দ্রে ডিরেকশনটা আমরা কীভাবে বার করি, তো প্রথমে আমরা কেন্দ্রে একটা ডান পাকের স্ক্রু রাখবো, একটা ডান পাকের স্ক্রু রাখলাম। ডান পাকের স্ক্রু রাখার পরে যেদিক বরাবর তোমার কারেন্ট প্রবাহিত হচ্ছে, সেই দিক বরাবর ওই ডান পাকের স্ক্রুটাকে আমরা ঘোরাবো। ডান পাকের স্ক্রুটা আমরাকে যদি সেই দিক বরাবর ঘোরালে স্ক্রুটা যেদিক বরাবর যাবে সেটাই হচ্ছে তোমার চৌম্বক ক্ষেত্রের ডিরেকশন। তো এখানে কি হচ্ছে, এখানে আমরা এই বৃত্তের কেন্দ্রে স্ক্রুটাকে রাখলাম, স্ক্রুটাকে রাখলে কারেন্ট কোন দিক প্রবাহিত হচ্ছে, কারেন্টটা এই দিক থেকে এই প্রবাহিত হচ্ছে। তাহলে আমরা যে স্ক্রুটাকে কোন দিক বরাবর ঘোরাবো, ওই দিক বরাবর ঘোরালে তোমার তো চৌম্বক ক্ষেত্রের ডিরেকশনটা কি হচ্ছে, ওই দিক বরাবর ঘোরালে দেখো চৌম্বক ক্ষেত্রের ডিরেকশনটা হচ্ছে তোমার এই দিক বরাবর -z অ্যাক্সিস বরাবর হচ্ছে। -z অ্যাক্সিস মানে হচ্ছে তোমার -k ক্যাপ বরাবর হচ্ছে, ঠিক আছে। তাহলে চৌম্বক ক্ষেত্রের ডিরেকশনটা এই বৃত্তাকার অংশের জন্য চৌম্বক ক্ষেত্রের ডিরেকশনটা কি হচ্ছে, তোমার -k ক্যাপ বরাবর হচ্ছে। কেন হচ্ছে বোঝা গেল তো, যে ডান পাকের স্ক্রু নিয়ম অনুযায়ী, ডান পাকের স্ক্রু নিয়মটা কি, বৃত্তের কেন্দ্রে আমরা স্ক্রুটাকে রাখলাম, তারপর যেদিকে কারেন্ট প্রবাহিত হচ্ছে সেই দিকে আমরা স্ক্রুটাকে ঘোরাবো, সেই দিকে স্ক্রুটা ঘোরানোর জন্য স্ক্রুটা যেদিক বরাবর যাবে সেইটাই হচ্ছে তোমার চৌম্বক ক্ষেত্রের ডিরেকশন। তো আমরা B1 পেয়ে যাচ্ছি, B2 পেয়ে যাচ্ছি, তাহলে যে লব্ধি চৌম্বক ক্ষেত্র, সেই লব্ধি চৌম্বক ক্ষেত্রের ভ্যালুটা কত হবে, লব্ধি চৌম্বক ক্ষেত্রের ভ্যালুটা হবে তোমার এই দুটোই ভেক্টর রাশি, লব্ধি এই B1 ভেক্টর প্লাস হচ্ছে B2 ভেক্টর, তাহলে এই দুটোকে যোগ করলে যে আমরা টোটাল হচ্ছে নেট যে লব্ধি চৌম্বক ক্ষেত্র, সেই লব্ধি চৌম্বক ক্ষেত্রের ভ্যালুটা আমরা পেয়ে যাচ্ছি, ঠিক আছে। তো B1 এর ভ্যালুটা কত হচ্ছে, μ0/4π I/r, ডিরেকশনটা হচ্ছে আই ক্যাপ বরাবর, প্লাস μ0/4π না সরি এখানে 1/4 μ0/2r I/r
মাইনাস কে ক্যাপ, এটা হচ্ছে চৌম্বক ক্ষেত্রের ভ্যালু। তাহলে এখান থেকে আমরা কি কি কমন নিতে পারছি দেখো, এখান থেকে আমরা মিউ নট আই কমন নিতে পারছি ওই থেকে, এবং 4 কমন নিচ্ছে, তাহলে মিউ নট আই বাই 4 আর কমন যাচ্ছে 4 আর, মিউ নট আই বাই 4 আর কমন নিলে থাকছে তোমার আই ক্যাপ বাই পাই মাইনাস এই 4 যাচ্ছে, মিউ নট আই যাচ্ছে, এবং 1 বাই, তো এখানে ভুল লিখলাম, এখানে এই হবে। তো এখানে কি হচ্ছে তাহলে 4 মিউ নট আই কমন যাচ্ছে, 4 কমন যাচ্ছে, তাহলে 1/2 কে ক্যাপ পড়া চলে যাচ্ছে, এবং মিউ নট আই হচ্ছে, তাহলে 1/4 কে ক্যাপ, এটাই হচ্ছে তোমার অ্যান্সার। এই অ্যান্সারটা কিন্তু তোমার অপশানে যে অ্যান্সার আছে অপশানের সাথে মিলছে না। অপশানে দেখো এখানে অপশানে অ্যান্সার দেওয়া আছে অপশান বিটা অ্যান্সার এখানে একটু ভুল, এখানে প্রিন্টিং মিস্টেক হয়ে গেছে। তো এটাই কিন্তু তোমার কারেক্ট অ্যান্সার, যে মিউ নট আই বাই 4 আর আই ক্যাপ বাই আই পাই মাইনাস হাফ কে ক্যাপ, এটাই হচ্ছে তোমার এই যে মূল বিন্দুতে যে লব্ধি চৌম্বক ক্ষেত্র তার ভ্যালু এটাই। তো এই ভিডিওতে আমরা এই পর্যন্তই রাখছি, পরের ভিডিওতে আমরা আবার পরের কোয়েশ্চেনগুলো এক এক করে সলভ করব। তো তোমরা সব কোয়েশ্চেনগুলো প্র্যাকটিস করো খাতায় বারবার লিখে, আর কোনো জায়গায় বুঝতে না পারলে ভিডিওটা আবার মানে শুরু থেকে দেখো, তাহলে সব বুঝতে পারবে। আর ভিডিওটা মানে এই কোয়েশ্চেনগুলো সলভ করার আগে তোমাদের প্রথম কাজ হচ্ছে যে বইয়ের যে থিওরি পার্ট, সেই থিওরি পার্টটা আগে সব দেখে নেওয়া। থিওরি পার্টটা না দেখলে কিন্তু এসব কোয়েশ্চেন কিছুই সলভ করতে পারবে না, ঠিক আছে। যে বায়োট-স্যাভার্ট ল কীভাবে আসে, ভেক্টর ফর্ম, তারপর অসীম দৈর্ঘ্যের যে ঋতু তার জন্য যে চৌম্বক ক্ষেত্রের ভ্যালু সেটা কীভাবে আসে, অর্ধ অসীমের ক্ষেত্রে চৌম্বক ক্ষেত্রের যে ভ্যালু সেটা কীভাবে আসে, তারপর যে বৃত্তাকার পরিবাহী, সেই বৃত্তাকার পরিবাহীর জন্য যে চৌম্বক ক্ষেত্র তার যে ভ্যালু সেটা কীভাবে আসে, এগুলো সব আগে দেখে নেওয়া। তারপর দেখে নেওয়ার পরেই তোমরা এই কোয়েশ্চেনগুলো সলভ করবা, তাহলে সব এক এক করে বুঝতে পারবে, ঠিক আছে। তো এই ভিডিওটা আমরা এই পর্যন্ত রাখছি, পরের ভিডিওতে আবার দেখা হবে। সো টাটা।